হাজীগঞ্জের গণমানুষের নেতা, 1971-এর মহান বীর মুক্তিযোদ্ধা, 1971-এর 1 নং সেক্টর কমান্ডার, 1991 সালের বাংলাদেশের ইতিহাসের সফল তত্ত্বাবধায়ক সরকারের সফল উপদেষ্টা, 1996 সালে বাংলাদেশের ইতিহাসের সফল স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক। আজকে বক্তব্য যারা রাখবেন আমাকে বা কাউকে নিয়ে নয়, জাতির পিতা যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন তারপরে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইসব নেতৃবৃন্দ করে বক্তব্য, আমাকে নিয়ে কোনো বক্তব্য দরকার নাই। আমরা আওয়ামী লীগের আমাদের প্রিয় অভিভাবক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ৫ম বারের এমপি মেজর রফিকুল ইসলাম বীরোত্তম স্যার। আজকের অনুষ্ঠানে উপস্থিত হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের 3 বারের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন ভাই, উপস্থিত পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মাহবুব আলম লিপন ভাই, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের বিপ্লবী আহ্বায়ক মাসুদ ইকবাল, উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ এবং 12টি ইউনিয়ন, যার কারণে একটু এলোমেলো হয়েছে। স্যার, আমি 5 মিনিট আমার লাগবে না, আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি সকলের নাম বলবো, কারণ যারা কষ্ট করে রোদ্রে দিয়ে পৌরসভা এবং 12টি ইউনিয়ন থেকে এসেছে, আমি 1 নং রাজারঘাট থেকে শুরু করে পৌরসভায় এসে আমি আমার পরিচয়পত্র শেষ করব। প্রিয় উপস্থিতি, 1 নং রাজারঘাট থেকে আমাদের ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি জনাব আশরাফ ভাই এবং আবু হাজি, জসিম, জাকির, আক্তার, মানে এদের নেতৃত্বে এদের হান্নান সহ এদের নেতৃত্বে অসংখ্য নেতা কর্মী। প্রিয় উপস্থিতি, 2 নং বাটিরা আওয়ামী লীগের সভাপতি মাহফুজ ভাই, লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুমন, মোস্তফা, ফজলু, খালেক ভাই এবং যুবলীগের ইব্রাহিম রনি সহ নয়ন, রাকিব সহ অসংখ্য নেতা কর্মী। প্রিয় উপস্থিতি, 3 নং কালোচর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মানিক হোসেন পদানিয়া এবং সাধারণ সম্পাদক পলাশ, সাবেক কামাল মজুমদার সহ যুবলীগ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ। 4 নং কালোচর ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ইউনিয়ন পরিষদ থেকে SM মানিক, হানিফ মল্লিক এবং আমাদের শাহজালাল মজুমদার, মিকন সহ শ্যামল সহ অসংখ্য যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ। 5 নং সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সুমন পদানিয়া, রেজাউল করিম মিন্টু, আওয়ামী লীগের সেক্রেটারি সবুজ ভাই সহ মনির, ফারুক, শাহিন এবং জসিম, ইমরান সহ অসংখ্য ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ। সাথী বন্ধুগণ, 6 নং পূর্ব বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কবির ভাই এবং ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান আহ্বায়ক শাহ ইমরান বাচ্চু ভাই, ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মজিবের নেতৃত্বে, ওনাদের সকলের নেতৃত্বে অসংখ্য নেতা কর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় উপস্থিতি, 7 নং পশ্চিম বরকল আমাদের মাঝে যে বিশাল মিছিল নিয়ে এসেছে, আমাদের হাসিম ভাই তো আমাদের সাথে আছে এবং ঢাকা থেকে আমাদের বাদল ভাই, ফারুক ভাই, নয়ন চৌধুরী, নাহিদ সহ এবং সুমন সহ অসংখ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মেম্বার, জাকির মেম্বার সহ, দুলাল মেম্বার সহ
বাসার ভাই সহ অসংখ্য নেতা কর্মী। আসলে যেহেতু গরম, এখানে আমি যদি একটা ইউনিয়ন থেকে নাম ধরে বলে আলহামদুলিল্লাহ কমসে কম ওয়ার্ড থেকে 9টা ওয়ার্ডে 100 লোকের নাম বলতে পারবো, কারণ আমি চিনি, আমি এদের সাথে কাজ করেছি। তারপরও সরে আমি যেটুকু বলার দরকার আমি বলে দিচ্ছি। প্রিয় উপস্থিতি, 8 নং পূর্ব হাটিলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব গোলাম মুস্তফা ভাই এবং সাবেক চেয়ারম্যান আমাদের সোহরাব ভাই এবং রাসেল যুবলীগের সেক্রেটারি, শাখায় সভাপতি যুবলীগের সোহেল পাটারি সহ আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ 8 নং হাটিলা থেকে অসংখ্য নেতৃবৃন্দ এদের উপস্থিতিতে এসেছে। সাথী বন্ধুগণ, 9 নং গন্দ্রপুর সাবেক চেয়ারম্যান রফিক পাটারি সাহেব এবং বিশেষ করে আজকে এখানে যারা লোক নিয়ে এসেছে, যেই কারণে হইহাল্লা অনেকটা ইউনিয়নের মধ্যে পড়েছে। 9 নং গন্দ্রপুরে আমাদের উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আলী আহমদ ভুঁইয়া, তার নেতৃত্বে মেম্বার এবং যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ অসংখ্য নেতৃবৃন্দ, হীরা মেম্বার সহ অনেকে উপস্থিত হয়েছেন। 10 নং গন্দ্রপুর 9 নং ওয়ার্ড থেকে ডাক্তার শিবপুর থেকে হোসেন হাজির নেতৃত্বে এবং আমাদের দেশগাঁ থেকে পশ্চিম দেশগাঁ থেকে টিটু সহ এবং ফয়াল দোষ কাশিমপুর থেকে আলী এবং আলী সাত্তার সহ অসংখ্য নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছে। সাথী বন্ধুগণ, 11 নং হাটিলা এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল পাটারি এসেছে, কিন্তু ওখানে ইউনিয়ন উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ এবং সাবেক ছাত্রলীগের সভাপতি মাহফুজের নেতৃত্বে কমসে কম 200 লোক এসেছে। নাকি এসেছে কিনা? হেলাল মেম্বার, খালেক মেম্বার সহ আপনারা কি মাসুদের নেতৃত্বে এসেছেন? ধন্যবাদ। আদর্শ ইউনিয়ন তাহের চেয়ারম্যানের নেতৃত্বে আমার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা তো আসছে। রাসেলের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সব মিলে আদর্শ ইউনিয়ন থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তাহের প্রধানিয়ার নেতৃত্বে ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং 9টি ওয়ার্ডের মেম্বার এখানে উপস্থিত হয়েছেন। 1 নং ওয়ার্ড বলাখাল তুহিন এবং আমাদের দেলোয়ার ভাই সহ ওনাদের নেতৃত্বে 1 নং ওয়ার্ড থেকে যুবলীগ, আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে। 2 নং ওয়ার্ড নান্নু ভাই প্লাস নাইম মুন্সির নেতৃত্বে আওয়ামী লীগের এই প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী এসেছে। 3 নং ওয়ার্ড সুমন এবং জুনি ভাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওনাদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগের অনেক নেতৃবৃন্দ এসেছে। 4 নং ওয়ার্ডের এখানে হাজীগঞ্জ উপজেলার যুবলীগের, ছাত্রলীগের, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে এই 4 নং ওয়ার্ডের বিভিন্ন নেতা এখানে উপস্থিত আছেন। ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমাদের কাউন্সিলর বিন্দু আছেন, 7 নং ওয়ার্ডের আমাদের সিরাজুল ইসলাম ভাই, ভাগু ভাই সহ 8 নং ওয়ার্ডের মিঠু কাজী, রফিক ভাই সহ 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা ভাই এবং কমিশনার আজাদ ভাই সহ ছাত্রলীগ, যুবলীগের অসংখ্য নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন। আসলে আমাদের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছে, এখানে কেউই ছিলাছিলি করার আসলে দরকার ছিল না, কারণ উনি ওনার মতো করে বক্তব্য দিয়েছে। আপনারা হয়তো মনে কষ্ট পেয়েছেন যে লোক আমি নিয়ে এসেছি, আরেকজনের কথা বলে উনিও তো এসেছে। হয়তো আপনি 200 এনেছেন, উনি 20 জন এনেছে, অথবা উনি 200 এনেছে, আপনারা 50 জন এনেছেন। আমরা সবাই তো শেখ হাসিনার কর্মী, আমরা সবাই কর্মী, মেজর রফিকুল ইসলামের কর্মী, এর বাইরে আর কোনো কথা নাই। ঠিক আছে সংগ্রামের সাথে বন্ধুগণ,
উপস্থিতি, এই পর্যায়ে আমি শুধু এটুকু বলবো, আজ থেকে 75 বছর আগে আওয়ামী লীগ বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে বলেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে বলে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে বলে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশে 11টি সেক্টর গঠিত হয়েছে। 11টি সেক্টরের দায়িত্ব নিয়ে যারা বাংলাদেশের স্বাধীন করেছে, তার মধ্যে অন্যতম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক মেজর রফিকুল ইসলাম বীরুত্তম। 1 নং সেক্টরের দায়িত্ব নিয়ে উনি বৃহত্তম চিটাগাং পাকিস্তানের হাত থেকে উন্মুক্ত করেছে। সাথী ও বন্ধুগণ, বক্তব্য আজকে আমরা শুনবো স্বাধীনতাকে নিয়ে। 1949 থেকে অদ্য পর্যন্ত প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে আমরা বাংলাদেশ সম্বন্ধে, এই দেশের মুক্তিযুদ্ধের সম্বন্ধে, বাংলাদেশ আওয়ামী লীগ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রিয় নেতার মুখ থেকে শুনবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজীগঞ্জ মহিলা আওয়ামী লীগের, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিতিতে ঘোষণা তাদেরকে করে গিয়েছেন সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন, শ্রদ্ধা নানা জাকির ভাই। আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, পর্যায়ক্রমে যারা বক্তব্য দিবেন তাদের বক্তব্য ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনবো এই বলে আমি আজকের এখানে আমার আলোচনা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ আমাদের বক্তব্য শুনেছি, আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান রাব্বী। জনাব মেহেদী হাসান রাব্বী। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরব ঐতিহ্য সংগ্রামের 75 বছর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত হাজীগঞ্জ শাহরাস্তির মাটি ও মানুষের নেতা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সবাইকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এই দলটি গঠন করার পর মা ও মাটি মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই জায়গায় আজকে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ক্ষমতায় থাকার কারণেই আমরা ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি এবং আমাদের গ্রামগঞ্জে প্রত্যেকটি অঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সবাই সুসংগঠিত। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামটি অনেক সুন্দরভাবে মনোরমভাবে আমরা উপভোগ করব। আমাদের নেতা বক্তব্য দিবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, ধন্যবাদ জনাব মেহেদী হাসান রাব্বী। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সোহেল আলম ব্যাপারী। জনাব সোহেল আলম ব্যাপারী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম জন্মবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা এবং পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা, আমাদের আস্থার শেষ ঠিকানা মাননীয় সংসদ সদস্য চাঁদপুর 5 মেজর রফিকুল ইসলাম বীরুত্তম মহোদয়। বাংলাদেশ আওয়ামী লীগ
গঠিত হওয়ার আজকে 45 বছর, 75 বছর, 75 স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগ থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়। তার ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ তার ধারাবাহিকতায় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে যাচ্ছে। আমরা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। আমি আমার সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব সোহেল আলম ব্যাপারী। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ ছাত্রলীগ হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা জনাব মোহন গাজী, আবু ইউসুফ মোহন গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমন্ত্রিত সকল পর্যায়ের অতিথিবৃন্দ সবাইকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জীবন্ত কিংবদন্তি, আমাদের সকলের প্রিয় নেতা জনাব মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম। এছাড়াও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সংগ্রামী নেতৃবৃন্দ, আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, কারণ যিনি এখানে উপস্থিত রয়েছেন ইনি ইতিহাসের একজন বরপুত্র, জীবন্ত কিংবদন্তি। আমরা ওনার মুখ থেকে আওয়ামী লীগ সম্পর্কে, মুক্তিযোদ্ধা সম্পর্কে আমরা দু একটা কথা শুনব। সর্বোপরি 1949 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে ঢাকার রোজ গার্ডেন প্যালেসে মূলত আজকের এই দিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। 1952 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং 1953 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের মহান মুক্তিযোদ্ধা, প্রায় প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাস্তবায়নে প্রকল্পে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। তাই আমি বেশি কথা বলবো না, আমি শুধু এতটুকুই বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্য বাস্তবায়নে, বাংলাদেশের উন্নয়ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে এবং এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব আবু ইউসুফ মোহন গাজী। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের একটু বিদ্যুতের সমস্যা হয়েছিল, ইনশাল্লাহ চলে এসেছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমাদের চেয়ারগুলি খালি আছে, ইনশাল্লাহ বসে পড়ুন। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা জনাব জাকির হোসেন সোহেল। জনাব জাকির হোসেন সোহেল। সংগ্রামী নেতা জনাব জাকির হোসেন সোহেল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আচ্ছা, মহিলা আমলি সংগ্রামী ভাই বোনেরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি হাজীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সংগ্রামী নেত্রী, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফেরদৌসী আক্তারকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকের আওয়ামী লীগের ৭৬তম ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই উপলক্ষে আমাদের আজকের আয়োজন। এখানে আমাদের আজকের প্রধান অতিথি মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, যার হাত ধরে আজকে হাজীগঞ্জ শাহরাস্তির মানুষের উন্নয়নের রূপকার মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, আমাদের উপজেলা আওয়ামী লীগের 3 সাধারণ সম্পাদক আমাদের মাইনুদ্দিন গাজী ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের পৌর অভিভাবক আসম মাহবুব আলম রিপন এবং আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ, আওয়ামী লীগের
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ মহিলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ প্রত্যেক নেতাবৃন্দকে আমার সশস্ত্র সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমার বলার কিছু নাই। যারা আমাদের দেশটাকে নিয়ে এসেছেন, জীবন্ত কিংবদন্তি, উনি এখানে উপস্থিত আছেন। উনি হলেন আমাদের আজকের প্রধান অতিথি। বঙ্গবন্ধু সংগ্রামের সময় ছিলেন না, উনি এই দেশটাকে যুদ্ধ করার জন্য যত কিছু উনি করেছেন। উনি জেলের থেকে উনি এই দেশের সংগ্রামে ডাক দিয়েছেন। আজকে আমাদের বাংলাদেশ ওনার জন্য এত এগিয়ে আছেন। আর আমাদের জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকার করেছেন, গ্রামকে শহর বানিয়ে এই দেশকে আরো অনেক উপরে নিয়ে যাবেন। এই নিয়ে আজকে আমার বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফেরদৌসী আপাকে বক্তব্য রাখার জন্য। সংগ্রামী ভাই ও বোনেরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগ হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী রফিকুল ইসলাম বীরুত্তম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। উপস্থিত হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মাইনুদ্দিন ভাই সহ হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, হাজীগঞ্জের পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, হাজীগঞ্জ অভিভাবক জনাব মেজর রফিকুল ইসলাম বীরুত্তম মহোদয়, উনি আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে, আওয়ামী লীগের গৌরবময় জীবন সম্পর্কে আমাদের মাঝে বক্তব্য তুলে ধরবেন। আমরা সেই বক্তব্য শুনব। আমি একটি কথা না বললে নয়, আজকের এত সুন্দর একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটাতে নাম বলা নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক কিছু কথাবার্তা হয়েছে। একটা নামে কি আসা যায় ভাই? আমি দীর্ঘ 10 বছর পৌর যুবলীগের আহ্বায়ক ছিলাম। কখনো স্যারের সামনে কোনো চেয়ারে বসি নাই, কখনো বলি নাই আমার নামটা পরিচয় করিয়ে দেন। আজ 1.5 বছর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাও দাঁড়িয়েছি, কখনো বলি না আমাকে চেয়ার দেন, কখনো বলি নাই আমার নামটা বলেন। আমি তো একবারে ক্ষুদ্র একটা কর্মী আওয়ামী লীগের। আমি মেজর রফিকুল ইসলাম বীরুত্তম মহোদয়কে দিয়ে একটি কথা বলবো। হাজীগঞ্জ শাহরাস্তির 5বারের মতো যিনি দায়িত্ব পেয়েছেন, হাজীগঞ্জ শাহরাস্তির অভিভাবক, হাজীগঞ্জ শাহরাস্তির সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীরুত্তম মহোদয়, আমার চোখে পড়ে না হাজীগঞ্জে আজ পর্যন্ত ওনার নামে একটি প্রকল্প করেছেন। উনি অনেকগুলো ব্রিজ কালভার্ট, শত শত বড় বড় ব্রিজ কালভার্ট করেছেন, শত শত বড় বড় স্কুল কলেজ মাদ্রাসা করেছেন। মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের নামে কোনো প্রকল্প উনি তৈরি করেন নাই। তো এই জীবন্ত কিংবদন্তি যদি নাম নিয়ে এত কিছু না বলে, আপনারা ওনার সামনে একটি নাম বলা নিয়ে এত হই হুল্লোড়, আমরা আমাদের প্রিয় অভিভাবককে সম্মান দিতে জানি না, এটাই তার আজকে প্রমাণ হয়েছে। মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের সামনে আপনারা সবাইকে ছোট করেছেন, যারা এই আচরণগুলো করেছেন। আপনারা আমার স্যারকে সম্মান দেন নাই। তাই সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, অদূর ভবিষ্যতে আপনারা যে কোনো প্রোগ্রামে, যে কোনো বিষয়ে আমরা যেন সংযত হয়ে চলি, সংযত হয়ে কথাবার্তা বলি, যার সম্মানটুকু আমরা যেন দিতে পারি। যে মানুষটার সম্মান যতটুকু, তাকে আমরা সম্মান দিয়ে ভবিষ্যতে আগাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী হোক আমাদের সকলের সোনার বাংলাদেশ। ধন্যবাদ জনাব হায়দার পারভেজ সুজন। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা সভায় আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগ হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতা, কেন্দ্রীয় উপকমিটির সম্মানিত সদস্য, আমার পরম শ্রদ্ধেয় জনাব ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া, জনাব ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভার প্রধান আকর্ষণ আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক জনাব রফিকুল ইসলাম বীরুত্তম মহোদয় সহ আমাদের এই মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ। আমি শুধু এই কথাই বলবো, আমি বক্তব্য দেব না, বক্তব্য শুনবো নেতার কাছ থেকে। নেতা দিবেন বক্তব্য, আমরা আজকে শ্রোতা। আজকে আমাদের বক্তব্য না, আমাকে যে সম্মান দিয়েছেন
শুধু আমি সেই কথাই বলবো, আজকে আপনারা যেভাবে কথা বলার সময় অনেকের ভুল হতেই পারে, এজন্য আমরা এটা নিয়ে না করি। আগামী দিনে আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে, যেখানে গাজী মাইনুদ্দিন আমাদের হেলাল মিজিকে যেভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডিক্লেয়ার দিয়ে গেছে, আরো 6টি নাম এখানে দিয়ে গেছে। সবসময় আপনারা যদি সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিমউদ্দিন, এইভাবে যদি এই প্রত্যেকটা নাম বলেন, এতে আপনাদের কোনো লস নাই, এতে অন্যরা আর উদ্বুদ্ধ হয়। এতে আমি মনে করি আজকের অভিভাবক আপনার আহ্বানে বর্তমানে হাজীগঞ্জ আওয়ামী লীগের কোন দ্বিধা দ্বন্দ্ব নাই, একমাত্র আপনি পেরেছেন আওয়ামী লীগের এক জায়গায় করার জন্য। তাই আমি অনুরোধ করব, আপনি চুল ছেড়া বিশ্লেষণ করে গুটি কয়েক অর্থাৎ নেতৃবৃন্দকে নিয়ে বসে একটি গাইডলাইন তৈরি করলে আওয়ামী লীগটা আগামী দিনে অর্থবহ হবে। এবং আমরা মনে করি আগামী দিনে আওয়ামী লীগের যে কার্যক্রম, এখানে এই যে প্রত্যেক ইউনিয়ন থেকে দ্বিধা দ্বন্দ্বের কথা থাকবে না, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসেন। এখানে উন্নয়ন লীগ আওয়ামী লীগ বললে 2 ভাগ থাকবে না, একটাই থাকবে, সেটা আওয়ামী লীগের আপনার নেতৃত্বে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ জনাব শফিকুর ভাই। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা যদি একটু বসি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখন আমরা একটু বসে শুনি এবং অন্যদেরকে দেখে এবং বসার সুযোগ করে দেই। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগ হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি, হাজীগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, সংগ্রামী জননেতা জনাব আসম মাহবুবুল আলম লিপন ভাই। আসম মাহবুবুল আলম লিপন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, পরমমর্যাদা রাষ্ট্রসভা, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগের সিলভার জুবলি জয়ন্তী উৎসব অর্থাৎ 75 বছর বয়সে পা দিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের আজকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, যিনি স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন, সেই মুক্তিযুদ্ধের কিংবদন্তি, বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় জনাব মেজর রফিকুল ইসলাম বীরত্তম মহোদয়, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের 1 থেকে 12 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের 1 থেকে 12টা ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সহযোগী অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে এবং হাজীগঞ্জ পৌর পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সাল 23শে জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন ডেকেছিলেন তৎকালীন প্রয়াত নেতা হোসেন সৈয়দ সরওয়ার্দী, জনাব আবুল হাশেম সাহেব। ওই সম্মেলনে মুসলিম আওয়ামী লীগ নামে সংগঠনটি দাঁড় করিয়েছিলেন, যেটা সভাপতি হয়েছিলেন প্রয়াত নেতা মরহুম আব্দুল হামিদ খান বাসানী, সাধারণ সম্পাদক হয়েছিলেন মরহুম আব্দুর রশিদ তর্কবাগীশ। তারপরে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ আওয়ামী লীগ আজ সমৃদ্ধ। এই সে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ 1952 সালে ভাষার জন্য আন্দোলন করেছেন। 1952 সালের আওয়ামী লীগ
1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের আওয়ামী লীগ, 1962 সালে শিক্ষা আন্দোলনের আওয়ামী লীগ, 1966 সালের স্বাধিকার আন্দোলনের আওয়ামী লীগ, 1966 সালের 6 দফা আন্দোলনের আওয়ামী লীগ, 1969 সালের গণঅভ্যুত্থানের আওয়ামী লীগ, 1970 সালের নির্বাচনের আওয়ামী লীগ, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আজকে নাম নিয়ে বিভ্রাট, অথচ গতকালকে 9 নম্বর ইউনিয়নের একজন প্রয়াত নেতা, যিনি নির্বাচনের সময় মেজর রফিকুল ইসলাম বীরত্তম মহোদয়ের সাথে প্রায় করমর্দন করতেন, প্রথম চেয়ারটাতে বসতেন মমতাজ কবিরাজ মন্ত্র মেম্বার গতকালকে মৃত্যুবরণ করেছেন। ওনার নামে একটা শোক প্রস্তাব হয় না। এই হইল বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা। আমি প্রথম শুনলাম যে এখানে হাজী সেলিম সহ একটা অনুষ্ঠান হবে, ইয়াতে বিয়ে বাড়ির অনুষ্ঠান। পরে যখন গাজী মানিকউদ্দিন সাহেব দাওয়াত দিল, হাজী সেলিমরে কইলাম যে কি ভাই অভ্যুত্থান হয়ে গেল নাকি? আপনি কই? তো ভাই সারে কইছি মিলেমিশে কাজ করতে। তো সারে মিলেমিশে কাজ করছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জাহেল চাচা ভাতিজা, তারা মিলে হইতে পারে না, আপনি মিলে করবেন পাইছিল নি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেল, চাচা ভাতিজা আছে, তারা মিল হতে পারে না। আমরা মিল হবো কেন? আমরা মিল এই জন্য হতে পারি যেহেতু আমাদের আদর্শ হইল আওয়ামী লীগ। আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের অনুকরণীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের রাজনৈতিক অভিভাবক মেজর রফিকুল ইসলাম বীরত্তম মহোদয়। আজকে আওয়ামী লীগের কোনো বিভেদ নাই, কিন্তু আওয়ামী লীগের সত্য কথা বলার লোকের অনেক অভাব হয়ে গিয়েছে। আমাদের এই দৈন্যতা কেন? আমাদের এই দরিদ্রতা থাকবে কেন? একজনের নাম বলবো আরেকজনটা বলবো না, নাম বলাই তো দরকার ছিল না। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত, মেজর রফিকুল ইসলাম বীরত্তমের আহ্বানে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই সে আওয়ামী লীগ। আজকে প্রশ্ন উঠতে পারে, গত কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছিল, হাজী জসিম প্রার্থী ছিলেন, উনি অল্প সংখ্যক ভোটে ফেল করেছেন। কোন নেতার কৃতিত্ব ছিল না। নেতা ছিল একদিকে, কর্মীরা কিন্তু নামে নাই। নেতা নেতা ভাই ভাই, কর্মী কোনো খবর নাই। ঠিক আছে? হাজী জসিম যে ভোটটা পেয়েছে ওনার কারিশমার জন্য পেয়েছে। আর একটু যদি আমার রাজনীতি ভুল না হয়, আজকে কোথায় সেই কামরুজ্জামান সুমন বাকিলা থেকে একটা সার আমদানি করলেন, আজকে সে কোথায়? যদি ভাইস চেয়ারম্যান আমার মাসুদ ইকবালকে ভর্তি করাইতেন, আজকে জসিম অনেক ভোটে পাস করতো। বিশেষ করে পৌরসভাতে ভোটের কোনো অভাব হইতো না। মানুষ মাঠে নামতে আসতে চায় না, ভোট কেন্দ্রে আসতে চায় না। বাস্তবতাবাদীদেরকে বুঝতে হবে। কামরুজ্জামান সুমনকে ভাইস চেয়ারম্যান করেছেন, 5 থেকে 6 জন চাঁদাবাজি করবে, ওদের পেটটা পড়বে, দলের কোনো উপকার হবে না। আমি আল্লাহর হস্তে আমাদের প্রিয় অভিভাবক অনুরোধ করব, আপনার জীবন সামনে আমাদেরকে একটা সত্যিকার আওয়ামী লীগ উপহার দেন হাজীগঞ্জ শাহরাস্তি। আমরা আজীবন আপনার গোলামি করব, আপনার কর্মী হিসাবে থাকবো। ইতিহাসের পাতায় আপনি এখনই জল করতেছেন। অন্ততপক্ষে আমাদেরকে দুর্নীতি মুক্ত করে একটা শক্তিশালী আওয়ামী লীগ হাজীগঞ্জ শাহরাস্তিকে উপহার দিয়ে যান, যেন পৃথিবীর বাংলাদেশের সব ইতিহাসে আপনার নাম সমস্ত থাকে। ওই দিনের প্রত্যাশা করে, আগামী দিনের সুন্দর দিনের একটা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মাহবুবুল আলম ভাই। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা সভার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এই দিক সেদিক ঘোরাফেরা করছে, সবাইকে বসার জন্য আহ্বান করছি। এখনই আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি, বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই আলোচনা সভার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানীয় সভা প্রধান অতিথি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় স্থায়ী কমিটি সম্মানীয় চেয়ারম্যান, আমাদের প্রিয় অভিভাবক, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম মহোদয়, জনাব মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম মহোদয়। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মতি নিয়ে আমি বসেই বক্তব্য রাখতে চাচ্ছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। আগের বক্তা বলে গেছেন বিগত শতাব্দীতে ১৯৪৯ সালের ২৩শে জুন এমনি একদিনে ঢাকার পুরান ঢাকায় রোজ গার্ডেনে একটা সম্মেলন হয়েছিল। তৎকালীন নেতৃবৃন্দ অনুধাবন করেছিলেন যে পাকিস্তান রাষ্ট্র যখন হয়েছে এখানে একটি মাত্র দল ছিল তখন, মুসলিম লীগ, এবং সেই দলটি ছিল ধর্মভিত্তিক। ভারতবর্ষকে বিভক্ত করে পাকিস্তান এবং ইন্ডিয়া ধর্মের ভিত্তিতে কিন্তু বিভাজন হয়েছিল। সেই সময় আমাদের নেতৃবৃন্দ অনুধাবন করছিলেন এই ধর্মভিত্তিক রাজনীতি হলে এখানে অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটবে না, এবং অসাম্প্রদায়িক রাজনীতি যদি না থাকে তাহলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে না, দেশের অগ্রগতি ব্যাহত হবে। পাশাপাশি এই ধর্মকে ব্যবহার করে পাকিস্তানিরা যেহেতু সামরিক বাহিনী, সিভিল সার্ভিস, সর্বক্ষেত্রে ব্যবসা বলেন যত কিছু সব ক্ষেত্রে তাদের আধিক্য, তারা কিন্তু এই ধর্মকে ব্যবহার করে বাংলার মানুষকে পদোন্নত করে রাখবে। এই উপলব্ধি থেকেই কিন্তু একটা নতুন রাজনৈতিক দল গঠন করার চিন্তা ভাবনা করা হয়েছিল, এবং সেই লক্ষ্যে মুসলিম আওয়ামী লীগ গঠিত হয়ে পরবর্তীতে মুসলিম শব্দটি ওই দলের নাম থেকে বাদ দিয়ে একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে। আমার বয়স কিন্তু আওয়ামী লীগের চেয়ে ৬ বছর বেশি। আমার বয়স আওয়ামী লীগের চেয়ে ৬ বছর বেশি, কিন্তু আমি একজন মানুষ। একদিন আমাকে চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। আমাদের অতীতের সকল নেতৃবৃন্দ চলে গেছেন, আমরা যাব, নতুন প্রজন্ম দায়িত্ব নেবে, তারাও চলে যাবে, কিন্তু এই সংগঠনটি টিকে থাকবে। পৃথিবীতে এই মুহূর্তে আমার জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি প্রায় ২৭০ বা ৭৫ বছর বয়স হয়ে গেছে। এই একটি দল আছে, ভারতের কংগ্রেস, তারপরেই বোধহয় বাংলাদেশে আওয়ামী লীগ। অন্য কোথাও এই ধরনের একটা সংগঠিত রাজনৈতিক দল এত দীর্ঘদিন জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে পারে না। আমার যখন জন্ম তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ১৯৪৩ যুদ্ধ শুরু হয়েছে। ১৯৩৯ সালে হিটলার যখন প্রথমে চেকোস্লোভাকিয়া, পরে পোল্যান্ড আক্রমণ করলো, সেই যুদ্ধে দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এবং ওই যুদ্ধে সারা পৃথিবীতে ৫৫ মিলিয়ন অর্থাৎ ৫,৫০,০০,০০০ মানুষ মৃত্যুবরণ করেছে। একটু ভেবে দেখেন, ৫,৫০,০০,০০০ মানুষ একটি বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছে। ওই সময় ১৯৪৩ যে বছর আমার জন্ম, এই অবিভক্ত বাংলায় ৫০-এর মন্বন্তর হয়েছিল, ১৩৫০ বাংলা। এখানে তরুণ প্রজন্ম যারা আছে
তারা এই ইতিহাস সম্পর্কে জানলে ভালো হবে। কোনো রাজনৈতিক সংগঠন ছিল না এই মানুষগুলোর পাশে দাঁড়াবার মতো। দেশে খাদ্য ছিল, কিন্তু যেহেতু যুদ্ধ, খাদ্যের বিতরণ ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং ম্যাক্সিমাম খাদ্যদ্রব্য সামরিক বাহিনীকে যোগান দেওয়ার জন্য, ব্রিটিশ আর্মি, আমেরিকান আর্মি, তাদেরকে যোগান দেওয়ার জন্য রিজার্ভ রাখা হয়েছিল। কিন্তু গুদাম ভর্তি চাল ছিল। তারপরেও এই অবাগা বাংলায়, ওপার বাংলা এবং এপার বাংলায় 15 লক্ষের অধিক মানুষ অনাহারে দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে যুদ্ধ শেষ হলো 1945 সালে। 2 বছর পর ভারত বিভক্ত হলো। ব্রিটিশরা শাসনভার তুলে দিল এদেশের মানুষের কাছে। 2টি রাষ্ট্র হলো পাকিস্তান এবং ভারত। পাকিস্তানের 2টি অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। কিসের ভিত্তিতে এই বিভাজনটা? ধর্মের ভিত্তিতে। যেখানে যে অঞ্চলগুলিতে মুসলমান বেশি সেগুলোকে চিহ্নিত করে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হলো, আর যেখানে হিন্দু বেশি সেটাকে ভারতবর্ষ দিয়ে দেওয়া হলো। দেশ বিভক্ত হয়ে যখন পাকিস্তান সৃষ্টি হলো, এদেশের মানুষ তখন প্রথমে কি দেখলো? সামরিক বাহিনী, বেসামরিক যত কর্মকাণ্ড আছে, ব্যবসা বাণিজ্য, সব কিছু অবাঙালিদের হাতে। সেনাবাহিনীতে বাঙালিদের রিপ্রেজেন্টেশন 2% নয়, সিভিল সার্ভিসে 2% নাই, কোথাও বাঙালি নাই। ঠিক ওই পরিবেশ পরিস্থিতিতে কয়েকজন নেতা, যাদের নাম বলেছেন হোসেন শহীদ সরওয়ার্দী, যিনি দেশ বিভক্তির সময় কলকাতায় যে রাইটিং হয়েছিল, সেই রাইটিং নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব তিনি নিয়েছিলেন। কাকে নিয়েছিলেন সাথে? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে তিনি সাথে নিয়েছেন। অনেকে ইতিহাসটা জানে না। প্রতিষ্ঠা লগ্নের পর থেকে একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অগ্রযাত্রা শুরু হয় এবং আওয়ামী লীগের এই অগ্রযাত্রায় সহায়ক শক্তি ছিল মূলত ছাত্রলীগ। কারণ ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল তার 1 বছর আগে, 1948 সালে। এই যে দীর্ঘ সময়টা ধরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ মিলে কাজ করেছে অন্য অঙ্গ সংগঠনগুলো, তার পরবর্তীতে এসেছে একের পরে। 52 সালের যখন ভাষা আন্দোলন শুরু হলো, ঠিক 21শে ফেব্রুয়ারি তার বোধহয় 2 সপ্তাহ আগে বঙ্গবন্ধু তাকে অন্য কতগুলো মামলায় গ্রেফতার করে ফরিদপুর জেলখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি এতই অসুস্থ হয়ে পড়লেন, প্রায় মৃত্যুর মুখোমুখি। তাহলে আরো বড় ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ল। সেজন্য তারা দ্রুত তাকে মুক্তি দিয়ে দিলেন। আমরা সিনিয়র মানুষ, নতুন প্রজন্ম, কিশোর, তরুণ, যুবক, তাদের ঠিকানা ছিল শেখ মুজিব। সেই শেখ মুজিবকে সাথে নিয়ে হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা ভাসানী, আব্দুল তর্কবাগিস এবং তারা সবাই মিলে এই দলটি প্রতিষ্ঠা করেছিল। এখন কথা হলো, এই দীর্ঘ ৭৫ বছরে আওয়ামী লীগের কি কি অর্জন? মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অনেক অর্জন আছে, বহু অর্জন। তার মধ্যে সবচেয়ে বড় অর্জন কোনটা, যেটা ইতিহাসে চিরদিন লেখা থাকবে? সেটা ছিল রিপাবলিকান পার্টি আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে দাসত্ব প্রথা বিরোধ করেছে। এটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর মধ্যে বিভক্তি হয়। ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে ভাই ভাইকে হত্যা করেছিল। শুধু
ব্ল্যাক আফ্রিকান আমেরিকানদেরকে মুক্তি দেওয়ার জন্য, স্লেভারি থেকে মুক্তি দেওয়ার। ভারতের কংগ্রেস কি করেছে? তাদের বিশাল অর্জন। যে ভারতবর্ষে ব্যাপক দুর্ভিক্ষ ছিল, দাঙ্গা হাঙ্গামা লেগে থাকতো, সেই ভারতবর্ষকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গঠন করার পদক্ষেপ নিয়ে গিয়েছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু। পরবর্তীতে তার সুযোগ্য কন্যা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ পরিচালিত হয়েছিল। মাঝখানে অনেক নেতা এসেছেন গিয়েছেন, কিন্তু জওয়াহরলাল নেহরু এবং মিসেস গান্ধীর নাম ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে রাখা থাকবে। অনেকগুলো কারণ, সেগুলো নিয়ে আজকে আমি যাব না। আর বাংলাদেশ আওয়ামী লীগ কোন ক্ষেত্রে অর্জন নাই আমাকে বলেন? 52 ভাষা আন্দোলন, 54 সালের যুক্ত ফ্রন্টের জয়, সেই জয়ের মূল শক্তি আওয়ামী লীগ। 58 সালে সামরিক শাসন জারি হলো, আইয়ুব খান ফিল্ড মার্শাল হলেন, সামরিক শাসন জারি করলেন। আমি তখন বোধহয় মেট্রিক পরীক্ষা দিচ্ছি। আমরা দেখেছি কিভাবে মার্শাল সে সময় চলে। আমার চোখের সামনে আওয়ামী লীগ এবং যুক্তফ্রন্টের কর্মকাণ্ড দেখলাম। সেই যুক্তফ্রন্টকে চক্রান্ত করে ক্ষমতার থেকে সরিয়ে মার্শাল ল নিয়ে আসা হলো। আমাদের চোখের সামনে ইতিহাসের পাতাগুলো লেখা হচ্ছে, আমরা সেই ইতিহাসের সাক্ষী হয়ে দেখছিলাম। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা, 50-এর মন্বন্তর যুদ্ধ শেষে জাপানের দুটার হিরোশিমা নাগাসাকিতে বোমা নিক্ষেপ, সমস্ত পৃথিবী জুড়ে টালমাটাল অবস্থা। এসবের সাক্ষী স্বাধীন হলো এই রাষ্ট্র। পূর্ব পাকিস্তান আমরা আবার বঞ্চিত হলাম, পাকিস্তানিদের চক্রান্তের শিকার হলাম। আওয়ামী লীগ প্রতিষ্ঠা যদি না হতো, আপনার কি ভাবতে পারেন আজকে আপনাদের কি অবস্থা হতো? আজকে আমরা এখানে পরিচিত হওয়ার জন্য অনেক কথা বলি, এটা স্বাভাবিক হতে পারে, আমি কাউকে দোষ দেবো না। পরিচিত হওয়া স্বাভাবিক, এটা মানুষ চায়, মানুষ জানান দিতে চায় যে আমি এখনো আছি। তাহলে কে থাকতো? পাকিস্তানের মুসলিম লীগ থাকতো, আর নাজামে ইসলাম থাকতো, মৌলভী ফরিদ আহমদের নাজামে ইসলাম। ইতিহাসের সাক্ষী আমি যে ইতিহাস দেখেছি, যে ইতিহাসের সাথে সম্পৃক্ত, আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে খুব কম, অল্প হাতে গোনা অল্প কিছু লোক পাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, তখন পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে যুদ্ধ করেছে। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তখন ভারতের সহায়তা নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। কিন্তু আওয়ামী লীগ না থাকলে আমার পক্ষে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া এবং সেই স্বাধীনতা অর্জন করা অসম্ভব হয়ে পড়ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, সোহরাওয়ার্দী সাহেব বৈরুতে গেলেন, সেখানে একটা হোটেলে তার রহস্যজনক মৃত্যু ঘটে। ছাত্র আন্দোলন তখন তুঙ্গে উঠেছে। এই তখন সৈয়দ শামসুল হক সাহেব সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সৈয়দ শামসুল হক তখন সাধারণ সম্পাদক, তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দলটির হাল ধরলেন। সেই থেকে তিনি যে নেতৃত্ব দিয়ে এসেছেন 10টি বছর, তার এই নেতৃত্ব না থাকলে বাংলাদেশের জনগণকে মুক্তিযুদ্ধের জন্য উদ্বুদ্ধ করা যেমন সম্ভব হতো না, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া কারোর পক্ষে সম্ভব হতো না। পরবর্তীতে 66 সালে তিনি দিলেন 6 দফা। সেই 6 দফা ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে পাকিস্তানিরা চক্রান্ত শুরু করলো। আমি তখন পাকিস্তান সেনাবাহিনীতে ইতিমধ্যেই ক্যাপ্টেন পদে একটা রেজিমেন্টের অ্যাডজুটেন্ট হয়ে কাজ করছি। আমাদের চোখের সামনে সব ঘটছে, চক্রান্তগুলো আমরা দেখছি। আমার নামও সেই মামলায় চলে আসছিল, আগরতলা ষড়যন্ত্র মামলায়। কৌশলে তখন লাহোরে ছিলাম, লাহোরের জিওসি ছিলেন খুদাদাত, তার সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি পূর্ব পাকিস্তান তৎকালীন এর প্রতি একটু সদয় ছিলেন, তিনি ঢাকায় চাকরিও করেছেন। তাকে বলে কোনো মতে নামটা কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছে। এই যে ইতিহাসের সাথে সম্পর্ক, আর বঙ্গবন্ধুর সাথে একটা গোপন যোগাযোগ সবসময় রেখেছিলাম। যেহেতু
52 সালের 28 ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুকে ফরিদপুর জেল থেকে মুক্ত করে গোপালগঞ্জে নিয়ে আসা হয়, তিনি স্ট্রেচারে করে এসেছিলেন। তাকে নিয়ে আসা হয়েছিল স্ট্রেচারে করে। আমি মডেল স্কুলের ছাত্রদের নিয়ে বঙ্গবন্ধুকে ফুলের মালা দিয়ে স্বাগত জানিয়েছিলাম। সেই ইতিহাস, সে আমার জীবনের ইতিহাসের সাথে সম্পৃক্ত। আমি তার সাথে যে সাক্ষাৎ করেছি, তিনি আমার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করেছিলেন, তুমি কোথা থেকে আসছো? আমি বললাম, আমার আব্বা এখানে স্কুল ইন্সপেক্টর, আমি মডেল স্কুলে পড়ি। খুব খুশি হয়ে বললেন, খুব ভালো লাগলো তোর বাবার সাথে আমি কথা বলবো। সে আরো লম্বা ইতিহাস, অত কিছুতে আমি যাচ্ছি না। সেই থেকে তার সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গিয়েছিল। 70 সালে নির্বাচনে যখন তিনি বিজয়ী হলেন, 71-এর মার্চের 3 তারিখ জাতীয় সংসদের অধিবেশন বসার তারিখ ইয়াহিয়া খান ঘোষণা করেছিলেন। কিন্তু 1 তারিখ থেকে, যখন 1 তারিখ দুপুরবেলা, 71 সালের মার্চ মাসের 1 তারিখ দুপুর 1টার সময় হঠাৎ করে পাকিস্তান রেডিও থেকে ঘোষণা হলো 3 তারিখের অধিবেশন হবে না। আমরা বুঝতে পারছিলাম যে বাংলার মানুষের কাছে যেন ক্ষমতা হস্তান্তর করতে না হয়, সেজন্য পাকিস্তানিরা চক্রান্ত করবে। সেই চক্রান্ত তারা করলো, আমরা বুঝলাম। জাতির পিতা বঙ্গবন্ধু সমস্ত জাতিকে তার মধ্যে ঐক্যবদ্ধ করেছেন, করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি আহ্বান জানিয়েছেন। 7ই মার্চের রেসকোর্সে গিয়ে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং তিনি আরো বলেছিলেন, আমি যদি আর হুকুম দিতে না পারি, তোমাদের প্রতি আমার আহ্বান, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। পাকিস্তানিরা তাকে 25শে মার্চ তাতে বন্দি করে নিয়ে গেল। যুদ্ধ শুরু হলো, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে 17ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা, ওই গ্রাম যেখানে এখন যেটাকে মুজিবনগর নামে বলা হয়, সেই বৈদ্যনাথতলায় বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সৈয়দ জনাব তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করা হলো। এই রাজনৈতিক সরকারের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ পরিচালনা করি। সামরিক যুদ্ধটা আমরা ভারতের সামরিক বাহিনীর সাথে মিলে, আর রাজনৈতিক সংগ্রামটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাজউদ্দিন সাহেব এবং সৈয়দ নজরুল ইসলাম, ভারত সরকারের ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী, তাদের সাথে আলোচনা করে রাজনৈতিক সিদ্ধান্তগুলো আসতো এবং আমরা ভারত সেনাবাহিনীর সাথে সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করছিলাম। আমাকে বলেন, যদি বঙ্গবন্ধু আওয়ামী লীগকে নিয়ে গিয়ে এই পর্যন্ত নিয়ে না আসতেন, তাহলে কি 71 সনে এই মুক্তিযুদ্ধ আমরা শুরু করতে সাহস পেতাম? তার আহ্বানে যদি সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধ না হতো, তাহলে কি সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস আমরা পেতাম? কোনোদিন পেতাম না। মার্চের 3 তারিখ থেকে বঙ্গবন্ধুর সাথে আমি যোগাযোগ শুরু করি। যেহেতু উনি আমাকে গোপালগঞ্জ থেকেই চিনতেন, আমি এমআর সিদ্দিকী সাহেব এবং হান্নান, জহুর ভাই, জহুর আহমেদ চৌধুরী, এই 3 জনকে বঙ্গবন্ধুর কাছে পাঠালাম। বললাম, আপনারা গিয়ে তাকে আমার পরিচয়টা দেবেন, আমার আব্বার কথাটা বলবেন, তাহলে উনি চিনতে পারবেন যে আমি একটা প্রস্তুতি নিচ্ছি, যুদ্ধ করতে হবে। এবং উনি যদি সুযোগ পান, উনি যেন চট্টগ্রামে এসে এখানে সরকার গঠন করেন। তাকে 2 সপ্তাহের জন্য আমি নিরাপত্তা দেব, চট্টগ্রাম আমি দখলে রাখবো। কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে তিনি যদি তার বন্ধু রাষ্ট্র থেকে, বন্ধু রাষ্ট্র বলতে তখন আমি ভাবছিলাম শুধুমাত্র ভারত এবং রাশিয়ার কথা, তাদের কাছে লজিস্টিক্স, অস্ত্র, গোলা বারুদ, অন্যান্য সহায়তা এবং চিকিৎসার ব্যবস্থা এগুলো না করতে পারি, রসদ না পাই, তাহলে 2 সপ্তাহের বেশি চট্টগ্রাম শহর ধরে রাখা সম্ভব হবে না। এই বার্তা নিয়ে তারা যখন বঙ্গবন্ধুর কাছে গেলেন, সম্ভবত মার্চ মাসের 4 তারিখে এমআর সিদ্দিকী সাহেব, হান্নান ভাই, হান্নান, জহুর ভাই 3 জন ঢাকায় আসলেন।
বঙ্গবন্ধুর সাথে দেখা করে আমার কথা বললেন যে রফিক সাহেব বলেছে ইপিআর এর বিশ্বস্ত সব বাঙালি দিয়ে উনি শহর দখল করে রাখতে পারবেন 2 সপ্তাহ। বঙ্গবন্ধু সব শুনে তাদেরকে বললেন ঠিক আছে, রফিককে বলো ওর প্রস্তুতিও রাখতে, আমি সময় মতো জানাবো। এই যে একটা সম্পর্ক রেখে আমরা একটা যুদ্ধের প্রস্তুতি নিলাম, আজকে আপনাদের পক্ষে, নতুন প্রজন্মের পক্ষে এগুলো ভাবা তো অসম্ভব ব্যাপার। সেনাবাহিনীতে চাকরি করে কিভাবে ওই শক্তিশালী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ইপিআর এর 1100 সৈন্য নিয়ে একটা ডিভিশনের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস আমি করেছিলাম। কারণ আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। তারপর যুদ্ধ হলো, বিজয়ী হলাম, লক্ষ লক্ষ মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে বাংলাদেশের সবুজ প্রান্তকে রক্তাক্ত করে তুলেছিল, এদের স্বাধীন হল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশে ফিরে আসলেন 72 সালের 10ই জানুয়ারি। সেদিনও আমি রেসকোর্স মাঠ, এখন যেটা সোহরাওয়ার্দী উদ্যান, আমি জাহান শফিউল্লাহ এবং আরেকজন খুব সম্ভব জাহান মঞ্জুর, আমরা 3 জন টিএসসির মোড়ে এইখানে দাঁড়িয়ে জিপ গাড়িতে বসে বঙ্গবন্ধুর বক্তব্য শুনছিলাম। আমাদেরকে মিটিংয়ে ডাকছিল জেনারেল ওসমানী বাংলাদেশ ফোর্সেস হেডকোয়ার্টারে, এখন যেটা ডিএমপি হেডকোয়ার্টার, তখন সেটা ছিল 29 মিন্টো রোড। ওটা সেনাবাহিনী আমাদের বাংলাদেশ ফোর্সেসকে দেওয়া হচ্ছে, কারণ ক্যান্টনমেন্টে ভারতীয় সেনাবাহিনী অবস্থান নিয়েছে, পাকিস্তানিদেরকে বন্দি করে সেখানে রাখা হয়েছে। এই যে দীর্ঘ একটা ইতিহাস, আওয়ামী লীগ কি দেয়নি? ভাষা আন্দোলন বলেন, শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, সেখানেও আওয়ামী লীগের অবদান, আইয়ুব বিরোধী আন্দোলন, 6 দফার আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, কোন জায়গাতে আওয়ামী লীগ ছিল না? সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে ছিল আওয়ামী লীগ, স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করলো আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বে মিসেস গান্ধীর কংগ্রেস পার্টির সহায়তায়, ভারতের জনগণের সহায়তায়, ভারতের সেনাবাহিনীর সহায়তায়, বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন সহায়তা নিয়ে আমরা আমাদের মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছিলাম। আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র, সমস্ত বিশ্ব যে রাষ্ট্রকে আজকে চিনে বাংলাদেশ, আজকে পৃথিবীর যেখানে গিয়ে বলি বাংলাদেশ, তারা চিনে যে বাংলাদেশটা কোথায় এবং এই বাংলাদেশকে, শেখ মুজিবকে সারা পৃথিবী আজকে চেনে, আওয়ামী লীগকে চেনে। এর চেয়ে বেশি আপনারা কি চান? আপনারা তো একটা গর্বিত রাজনৈতিক দলের সদস্য, আপনাদের মন, চিন্তা, চেতনা হতে হবে আরো অনেক উন্নত, ক্ষুদ্র স্বার্থ সমস্ত কিছু ভুলে উন্নত রাষ্ট্র গঠনের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকে আমি, লিপন সাহেব বলেছেন জীবন সায়ান্ন, আসলে আমি জানি না, আমাদের জীবন তো আল্লাহর হাতে, কার জীবন সায়ান্ন কখন সেটা কেউ বলতে পারে না। কেউ 110 বছরও জীবন সায়ান্নে পৌঁছে না, কেউ হয়তো 40 বছরও জীবন সায়ান্ন হয়ে যায়। কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে আজকে একটা কথা বলবো, কেউ কিছু মনে করবেন না। আমি অত্যন্ত উদার মনের একটা মানুষ, আমি চাই এই দলটি ঐক্যবদ্ধ থেকে শক্তিশালী একটি রাজনৈতিক দল, কিন্তু তখনই কষ্ট পায় যখন দেখি যে এই দল কোনো একটি স্থানীয় নির্বাচনে অন্য দলের সমর্থন চায়। এর যে দুঃখের, এটা দৈন্যতার বহিঃপ্রকাশ, এটাতে প্রকাশ পাচ্ছে আমাদের দলটা কোনো কারণে, অন্তত আমি যেটুকু দেখছি আমার এলাকায়, এটা আমার কাছে কোনো মতেই গ্রহণযোগ্য না। আমরা অন্য দলের সমর্থন নিয়ে আমার নির্বাচন বৈতরণী পার হতে হবে, এই দল তাহলে আর টিকবে না। এই দলকে যদি টিকাতে হয়, আপনারা যারা নেতারা আছেন, নতুন প্রজন্ম, আমি আহ্বান জানাবো, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হবে। বৃহত্তর স্বার্থ, বৃহত্তর রাষ্ট্রের স্বার্থ, বৃহত্তর জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হবে
যারা আওয়ামী লীগ করেন তাদের ভোটেই আমরা জিততে পারবো। অন্যের ভোটের চাওয়ার দরকার নাই, অন্যের ভোটের আমাদের দরকার নাই, নিজের ভোটে জিততে হবে। যেদিন আওয়ামী লীগ নিজের ভোটে জিততে না পারবে, আমার মনে হয় সেদিন আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্দিন হবে। সেই দুর্দিন আমরা হতে দেব না। আজকে আমরা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে শুধু বক্তব্য দিলেই হবে না, শুধু দোয়া পড়লেই হবে না, শুধু কেক কাটলেই হবে না, আমাদের ভেতরে ঐক্যতা আসতে হবে, আমরা একতাবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ থাকতে পারে, ভাইয়ে ভাইয়ে বিভেদ হয়, পরিবারে বাবা মার সাথে বিভেদ হয়, অনেক কিছুতে, কিন্তু তাই বলে পরিবারটিকে বিভক্ত করা যাবে না, পরিবারটাকে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে নিয়ে আমরা একটা শক্তিশালী পরিবার, রাজনৈতিক পরিবার। এই রাজনৈতিক পরিবারটা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা যারা এখানে আসি এই প্ল্যাটফর্মটা ব্যবহার করি। আমরা এই প্ল্যাটফর্মে উঠে জনগণকে সাথে পাই। একটা প্ল্যাটফর্ম না থাকলে রাজনীতি করা সম্ভব হয় না। আওয়ামী লীগ এমন শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, আমাদের কারণে এই প্ল্যাটফর্মটিকে আমরা দুর্বল করতে দিতে পারি না। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থের জন্য, ভবিষ্যতে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের এই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। দলের মধ্যে যারা ঢুকে অন্য দলের সমর্থন নিয়ে নির্বাচনে বৈতরণী পার হওয়ার চেষ্টা করে তাদেরকে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ আওয়ামী লীগের দুর্দিনে তারা আওয়ামী লীগের সাথে বিট্রে করবে, বিশ্বাসঘাতকতা করবে। আজকে আপনাদেরকে আমি সতর্ক করে দিয়ে গেলাম, আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই। আমি সংসদে দাঁড়িয়ে আমার কথা বলি না, বাংলার মানুষের কথা বলি। হাজীগঞ্জ সারাতে একার কথা বলি না, সারা বাংলাদেশের মানুষের কথা বলি। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, আমি গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য কথা বলেছি, গরিব মানুষ যেন চিকিৎসা সেবা পায় সেটার জন্য কথা বলেছি। যারা সামাজিক সুরক্ষা বেতনের আওতায় আছে তাদের ভাতা ৬০০ টাকা। আমি সংসদে দাবি করেছি এই ভাতা কমপক্ষে ২০০০ টাকা হওয়া উচিত। আমার এই দাবি আমি বারবার করে দিচ্ছি। আমি তরুণ প্রজন্মের চাকরির জন্য বলেছি ৩৫ বছরের বয়স সীমা তুলে দিতে হবে। এটা মানা যাচ্ছে না। কোটা নিয়ে আন্দোলন হচ্ছে, আমি বলেছি এটা নিয়ে একটা সমঝোতা হওয়া প্রয়োজন, তাহলে আমাদের মধ্যে বিভেদ বাড়বে। আমি তো মানুষকে নিয়ে কথা বলছি, আমি রাজনীতি করি মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য। যাই হোক, বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না। আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, আপনারা সবাই এখানে এসেছেন। আপনাদের নিজেদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব থাকে সেগুলো আওয়ামী লীগকে যেন নষ্ট না করে, আওয়ামী লীগের যেন ক্ষতি না হয়। আওয়ামী লীগ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি আপনাদেরকে বলে যেতে চাই আপনাদের সকলের অস্তিত্ব বিপন্ন হবে, অস্তিত্ব টিকবে না। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোন শক্তি এই আওয়ামী লীগের কোনো ক্ষতি করতে পারবে না, আপনার দেশের কোনো কাজ করে দেবে না। আজকে গতকালকে আমাদের মিন্টু ডাক্তার মমতাজ সাহেব, কি অদ্ভুত ব্যাপার দেখেন। কালকে আমি আমার অফিসে, কালকে আমাদের অধিবেশন ছিল ৪টার সময়, কাজে আমি সকালে না গিয়ে ২টার সময় বাসা থেকে বেরিয়ে জসিমকে ফোন করলাম যে জসিম, হরিপুরে একটা প্রাইমারি স্কুল ভবন দরকার, তো মিন্টু ডাক্তার এটা নিয়ে দাবি তুলছিল, তুমি ওনাকে দিয়ে একটা দরখাস্ত আমার দ্রুত পাঠায় আজকে দেওয়ার কথা, উনি একটা সই করে দেবে একটা স্কুল ভবন নতুন দেওয়ার জন্য। তো জসিমকে কথাটা বলার পরে সে বলল ঠিক আছে আমি দেখবো এটা। ১ ঘন্টার মধ্যে আমি খবর পেলাম যে মিন্টু ডাক্তার মৃত্যুবরণ করেছে। ঠিক আমি পথে বাসা থেকে বেরিয়ে চিন্তা করছিলাম যে ওই জায়গায় আমাদের আওয়ামী লীগের নেতা মিন্টু ডাক্তার, যিনি আমার একজন রাজনৈতিক সহচর দীর্ঘদিনের, তিনি কখনো আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। এই একটি কারণে অন্তত আওয়ামী লীগ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত যে আওয়ামী লীগের সাথে তিনি কখনো বিশ্বাসঘাতকতা করে নাই, কোনোদিনই দল ছেড়ে যান নাই।
আমার প্রতিটি নির্বাচনে এই লোকটি আমার পাশে দাঁড়িয়েছে, তাকে আমি আজকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। কালকে তার জানাজা আমি বক্তব্য রেখেছি টেলিফোনে। একই সাথে আমি স্মরণ করব হাজীগঞ্জ সারাতে আমার নির্বাচনী এলাকা, আমাদের সকলেরই নির্বাচনী এলাকা। আমাদের অনেক নেতা প্রয়াত হয়েছেন। রব সাহেব চলে গেছেন, আলী আহমদ সাহেব চলে গেছেন, আওয়াল সাহেব চলে গেছেন, বশির ইমাম হায়দার চলে গেছেন, মালেক চলে গেছে, আলী আজম সাহেব চলে গেছেন, বাবুল, চঞ্চল, এমনি অনেকে চলে গেছেন। ও অধ্যাপক সর্বশেষ অধ্যাপক আব্দুর রশিদ, আমাদের নুর ইসলাম বিএসসি সাহেব, এরা তো সবাই এক সময় আমাকে নিয়ে কাজ করেছেন, আমার সাথে সুসম্পর্ক। আজকে এই ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একদিকে আমরা আমাদের নির্বাচনী এলাকায় যে সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মহান আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। পাশাপাশি সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতা কর্মী মানুষের মঙ্গলের জন্য কাজ করে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা যারা আছেন, আমি যতদিন বেঁচে থাকব আওয়ামী লীগের প্ল্যাটফর্মে থেকে মানুষের মঙ্গলের জন্য কাজ করব। আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে যখন দেখি আমরা যখন একটা ব্রিজের নির্মাণ কাজ শেষ করে একটা প্লেট লাগাই, সেখানে আমার নাম লেখা থাকে। আমি কে? আওয়ামী লীগের বাইরে তো আমি কেউ না। আমার নামটা থাকলেই ভবিষ্যৎ প্রজন্ম জানবে উনি তো আওয়ামী লীগের ছিলেন, তাহলে আওয়ামী লীগ এটা করে গেছে। কিন্তু আমাদের নেম প্লেট গুলো পড়ে যায়, ভেঙে ফেলা হয়, তার উপরে কাগজ লাগানো হয়, পোস্টার, অন্যের গরু ছাগলের হাটের পোস্টারও লাগানো আছে, গরু ছাগলের হাটের পোস্টারও লাগানো আছে। আপনারা যদি এগুলো না দেখেন তাহলে আমি কার উপর আস্থা? আমার তো কিছু নাই, আমার তো আপনারা সঙ্গে, এই নতুন প্রজন্ম আমার সঙ্গে। আমি তো একা সব করতে পারবো না। আমি উন্নয়ন করব, মানুষের মঙ্গলে কাজ করব, কিন্তু আওয়ামী লীগের স্মৃতি থাকবে এই ব্রিজগুলোর মাধ্যমে, এই রাস্তাগুলোর মাধ্যমে, এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের মাধ্যমে। এগুলো যদি দৃশ্যমান না হয়, মানুষ যদি এগুলো না দেখে, এখানে ব্যক্তি রফিক ইম্পর্টেন্ট না, এখানে আওয়ামী লীগের রফিক ইম্পর্টেন্ট। এখানে ব্যক্তি রফিকের চেয়েও আওয়ামী লীগের রফিকুল ইসলাম বীরুত্তম অনেক বেশি গুরুত্ব। আর আমি আপনাদের ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আপনারা যদি আমাকে মনে না রাখেন আমি থাকবো না। রাশিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব ভালো একটা কবিতা লেখা হয়েছিল, আমি সংক্ষেপে কবিতাটা বলি। এই যে বললাম 5.5 কোটি মানুষ রাশিয়াতে মৃত্যুবরণ, পৃথিবীব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গিয়েছেন, এর মধ্যে 2.5 কোটি মানুষের মৃত্যু হয়েছে শুধু রাশিয়া। চিন্তা করতে পারেন, সারা পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তার অর্ধেক মৃত্যুবরণ করেছে শুধুমাত্র রাশিয়া। এই 2.5 কোটির মধ্যে 1,25,00,000 ছিল সৈন্য, 1,25,00,000 ছিল বেসামরিক নাগরিক। একটু চিন্তা করেন, 1,25,00,000 সৈন্য মৃত্যুবরণ করেছে, 1,25,00,000 বেসামরিক নাগরিক মৃত্যুবরণ করে। তখন ব্যালাড অফ এ সোলজার অনেকে দেখেছেন। কথাগুলো এই জন্য বলছি, একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক প্রতিষ্ঠান একটি জাতিকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। আবার যদি রাজনৈতিক দলটি দুর্বল হয়, সেই দল দ্বারা কোনো মানুষের মঙ্গল হয় না। তখন একটা কবিতা ছিল, কবিতা ছিল এইভাবে, আমি কবিতাটা রাশিয়ান ভাষায় ইংরেজিতে পড়েছি, আমি বাংলায় শুধু এই বলবো। সেখানে বলছিল, আমার রিমেম্বার মি, আমার কথা মনে রেখো। অন্যরা যখন তার প্রিয়জনদের কথা মনে রাখছে, অর্থাৎ যারা যুদ্ধে গেছে সৈন্য তাদের কথা, অন্যরা যখন তাদের প্রিয়জনের কথা মনে রাখছে, তুমিও, মাকে বলছে, তুমিও আমার কথা মনে রাখবে। অথবা তার স্ত্রীকে বলছে, বোনকে বলছে, ভাইকে বলছে। অন্যদের অনেকেই যখন তার কথা ভুলে যাচ্ছে, তখনও আমাকে মনে রেখো।
সবাই যখন তার আপনজনকে ভুলে গেছে তখনও আমাকে মনে রাখো, কারণ তোমরা যদি আমাকে মনে না রাখো তাহলে তো আমি পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব থাকছে না। আমিও তেমনি বলবো, আমি তো একদিন থাকবো না, কিন্তু আমার এই নতুন প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্ম যদি আমার কথাটা মনে রাখে যে রফিক সাহেব এটা করে গেছিল, ওইটা করে গেছে, এইটা উনি দিয়ে গেছেন, সাথে কারা কারা ছিল সবার নাম থাকবে, তাহলে আমরা মৃত্যুর পরও বেঁচে থাকবো এদেশের মানুষের মনে, যেমন করে আওয়ামী লীগ আমাদের সাথে থাকবে। এই আবেগের কথাগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। মনে রাখবেন, আওয়ামী লীগে এসে মারামারি করা চলবে না, আওয়ামী লীগে এসে কাঁচা ছড়াছড়ি করা চলবে না। আওয়ামী লীগ করে অন্য বিপক্ষ দল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের ভোটার দিয়ে ভোট দিতে স্থানীয় নির্বাচন করা, এটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে। এটা একটা অশনি সংকেত, আপনাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে যাচ্ছে। আমাদের ভেতরে যে মন মানসিকতা কিছু লোক ঢুকে দিয়েছে এবং ঢোকার চেষ্টা করছে, তাদের ব্যাপারে যদি সতর্ক না হন তাহলে আপনাদের ভবিষ্যতে ক্ষতি হবে। আমার বিশ্বাস আছে হাজীগঞ্জ, সারাতি এবং সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারে সচেতন হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিছুদিনের মধ্যে দেখা করে তাকে বোঝাবার চেষ্টা করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে জিনিসটা গড়াচ্ছে, এখনই আপনাকে এ ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে এবং দলের সিনিয়র নেতাদের নিয়ে বসে আপনাদের একটা কৌশল নিতে হবে। কারণ ভারতে দেখেন, বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায়, দলের ঐক্য ধরে রেখেছে বলে দলে কোনো অনুপ্রবেশকারী নাই, আর যেই দলে অনুপ্রবেশকারী ঢুকবে সেই দল ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হলে আপনারাও শেষ, আমরাও শেষ। মানুষের মঙ্গলের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনগুলোতে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে আমাদের নির্বাচনী এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করব, এই আস্থা বিশ্বাস আমার আছে। আপনাদের সহযোগিতা করে সবকিছু সম্ভব। আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকাতে উদযাপিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এতক্ষণে হয়তো তার বক্তব্য শেষ করে ঘরে ফিরে গেছেন, রাত্রে অনুষ্ঠান আছে। তো আমরাও সারা বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক যারা আছেন তাদের সকলের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন, আমাদের ভালোবাসা তাদের সকলের জন্য। আমরা অন্য দলের বিরুদ্ধে আমি নই, দল থাকতেই পারে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচনে ভোট দিয়ে ক্ষমতা আনে সে ক্ষমতা আসবে, রাষ্ট্র পরিচালনা করবে। আওয়ামী লীগ আসলে দেশের উন্নতি হয়, অন্য দলকে দিয়ে আমি কখনো দেখি নাই বাংলাদেশের এমন কোনো উন্নতি হতে। সকল উন্নতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি, তার নেতৃত্বে আমরা যে ব্যাপক উন্নয়ন করেছি সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা হয়তো ডিসেম্বরে মুক্তিযুদ্ধ এবং উন্নয়ন, যেটা আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা করতে সক্ষম হয়েছি, সে বিষয়ে বক্তব্য রাখবো। আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, মানুষ হতাশাগ্রস্ত। কাজে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এখন থেকে এই দ্বিধাদ্বন্দ্ব বিভেদ ভুলে আওয়ামী লীগের নিজের শক্তির উপরে দাঁড়াতে হবে, আমাদের সমর্থকদের আমাদের পক্ষে আনতে হবে। আমরা যেন দুর্নীতিবাজ না হই, মানুষ যেন আমাদের দেখে সরে না যায়, মানুষ যেন আমাদের কাছে আসে আস্থা নিয়ে, ভরসা নিয়ে, ভালোবাসা নিয়ে, যে এখানে গেলে আমার সমস্যার সমাধান হবে, অন্তত চেষ্টা হবে আমার সমস্যার সমাধান করার জন্য। সেই লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য আমি উপজেলা এবং পৌর আওয়ামী লীগের গাজী মঈনুদ্দিন লিপন সাহেব সহ অন্য সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, কাজী জসিম তার বাহিনী নিয়ে কাজ করেছে প্রত্যেকেই। আরেকটা কথা আমরা একটা জিনিস বলতে ভুলে গেছেন, এই অমুক এতজন নিয়ে আসে, আমি যে ঢাকার থেকে সারাত্রি 2 জন, হাজীগঞ্জে 1 জনকে নিয়ে আসলাম, এই কথাটা কেউ বলল না। আমি তো ঢাকার থেকে আমার গাড়িতে আমার গার্মেন্টরা আনছি, হাসেমরে আনছি, আমার সাথে সারাত্রি ওয়াজেদকে আনছি, রায়ানকে আনছি, এই কথা তো কেউ করবে। যাই হোক, আমি বলে যাও আমিও এদেরকে নিয়ে আসছি। আর কথাটা কিন্তু নিয়ে আসা নয়, কথাটা হলো অমুকের সাথে আরো এতজন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এসেছে,
কেউ কাউরে আনে নাই, প্রাণের তাগিদে মনের তাগড়ে আপনারা এখানে এসেছেন, কেউ কাউকে আনতে হয় না। আপনি বলেছেন আমি ওখানে যাব এই অনুষ্ঠান, অন্যরা বলছে আমরাও যাব, কাজে এখানে কেউ কাউকে আনে নাই, সবাই প্রাণের টানে এখানে এসেছেন, এটাই আমাদের মনে রাখতে হবে। স্বইচ্ছায় কেউ কাউকে টেনে আনে নাই, সবাই স্বইচ্ছায় দলকে ভালোবেসে। আজকে ৭৫তম বয়স, এটা কোনো বয়সই না একটা সংগঠনের জন্য। আমেরিকার সেটার বয়স এখন ২৭০ বছর। রিপাবলিকান পার্টি, যেটাকে বলা হয় জিওপি, গ্র্যান্ড ওল্ড পার্টি, মানে এটা একটা বুড়া দাদার মতো পার্টি, এটাকে বলা হয় জিওপি, গ্র্যান্ড ওল্ড পার্টি, রিপাবলিকান পার্টি। আপনার তৃতীয়, বিশ্বের তৃতীয়। তো এটারও হয়তো আমি আশা করবো এটা আরো শত শত বছর এই রাজনৈতিক দলটি এদেশের মানুষের মঙ্গলে কাজ করে যাবে। শর্ত একটা, আপনারা কোনো অনুপ্রবেশকারীর সাথে চলবেন না, কোনো অনুপ্রবেশকারীকে রাজনৈতিক সমর্থন দেবেন না। যদি দেন তাহলে দলের ক্ষতি হবে, আপনাদের ক্ষতি হবে, আপনাদের সন্তান সন্ততির ক্ষতি হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা কেক কাটবো, আওয়ামী লীগের জন্য শুভেচ্ছা জানিয়ে কেক কাটবো, এবং এই কেকটি আমরা উৎসর্গ করব জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আগামী প্রজন্ম যে শিশু এখনো ভূমিষ্ঠ হয়নি তাদের উদ্দেশ্যে এই কেকটি কেটে আমরা উৎসর্গ করব। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আর সামনে দেন, কেউ সামনে দেন না, সবাই স্লোগান শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন, শুভ 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 দিন জয় বাংলা। সামনে দেন। আচ্ছা, আপনারা সামনে ঠেললে নাম করে একটু জায়গা দেন, আমরা যাইতাম না সামনে। স্যার একটু এদিকে তাকান স্যার। শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন, শুভ 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 দিন জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন, আওয়ামী লীগের জন্মদিন, শুভ 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 দিন আজকের এই দিনে পড়ে মুদে আজকের এই দিনে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন, আওয়ামী লীগের জন্মদিন। মোহন দাপি এখন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব কাজী আনোয়ারুল্লাহ হেলাল ভাই সমাপনী বক্তব্য রাখবেন। সহকারে নেতৃবৃন্দ বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করেন। জয় বাংলা, জয় বাংলা।